নেতানিয়াহুকে কড়া ভাষায় ট্রাম্পের বার্তা, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। ভারতীয়দের নাগরিকত্ব ছাড়ার হিড়িক, যুদ্ধ ছাড়াই দেশ ছাড়ছেন লাখ লাখ মানুষ। ইরানি ক্ষেপণাস্ত্রে ঘুমহীন ইসরায়েল, মার্কিন আইনজীবীর ভয়াবহ স্বীকারোক্তি। যুক্তরাষ্ট্রে খুলেছে নাগরিকত্বের দরজা, $10 লাখ মিলবে ট্রাম্পের গোল্ড কার্ড। অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বন্দুকধারীর ভয়াবহ হামলা, ছোড়া হয়েছে 50 রাউন্ড গুলি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ইউক্রেনের আলোচনা, পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা। মেক্সিকোর পার্লামেন্টে হাতাহাতিতে জড়ালেন আইন প্রণেতারা, কংগ্রেসের কঠোর নিন্দা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সপ্তাহের বিশ্বের সঙ্গে আছি আমি শুক্তি রায়। ধোঁয়া আর বিস্ফোরণের শব্দে গাজায় যখন থমকে আছে জনজীবন, ঠিক তখনই হোয়াইট হাউস থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। অভিযোগ, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে, যে চুক্তির মধ্যস্থতা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। আর এই ঘটনাকে ঘিরেই নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। দর্শক, কি ছিল সেই সতর্কবার্তা জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। নীরব কূটনীতির আড়ালেও কখনো কখনো পাওয়া যায় এমন বার্তা যা নাড়িয়ে দেয় পুরো অঞ্চলকে। গাজার আকাশে এখনো ভাসছে ধোঁয়া, বাতাসে বিস্ফোরণের গন্ধ। ঠিক সেই মুহূর্তেই হোয়াইট হাউস থেকে বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ছুটে যায় কড়া ভাষার এক গোপন বার্তা। কারণটাও স্পষ্ট, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি চুক্তি, যে চুক্তির মধ্যস্থতা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। গেল সোমবার মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। বলা হয়, গাজায় সাম্প্রতিক এক ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে ওয়াশিংটন। তাই চুক্তির সুনাম রক্ষায় নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, গাজা নগরীতে চালানো ওই হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পরেই পাঠানো হয় এই বার্তা। এছাড়া হামলায় নিহত হন আরও 4 জন, যা যুদ্ধবিরতি চুক্তিকে ফেলে নতুন অনিশ্চয়তায়। এরপরই ওঠে প্রশ্ন, হোয়াইট হাউসের পক্ষ থেকে পাঠানো বার্তায় কি বলা হয়েছে নেতানিয়াহুকে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক্সিওস তাদের প্রতিবেদনে জানায়, বার্তায় নেতানিয়াহুকে বলা হয়, আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না, তবে সেটি আপনার বিষয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু গাজায় চুক্তির মধ্যস্থতা করেছেন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার সুনাম নষ্ট হতে দেবে না। মার্কিন কর্মকর্তারা আরও বলেন, ওই হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কিছু জানায়নি ও কোনো ধরনের আলোচনাও করেনি। আর এই নীরবতাই বাড়িয়েছে কূটনৈতিক অস্বস্তি। তাদের কথার ভাঁজে ছিল সতর্কতা, ছিল কঠোর চাপ। এদিকে ইসরায়েলি হামলায় রায়েদ সাদ নিহত হয়েছেন বলে টেলিভিশনে দেয়া এক ভাষণে নিশ্চিত করেছেন গাজার হামাসের প্রধান খলিল আল হায়া। জানা যায়, অতীতেও তাকে লক্ষ্য করে একাধিকবার করা হয়েছে হত্যা চেষ্টা। গেল 10 অক্টোবর থেকে গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি, কিন্তু সেই শান্তির ফাঁক গলিয়েই শনিবার বিমান হামলায় মৃত্যু হয় রায়েদ সাদের। ফলে যুদ্ধবিরতির কাগজে স্বাক্ষর হলেও বাস্তবে গাজার মাটিতে এখনও ধরা দেয়নি শান্তি। চুক্তি কার্যকরের পরও ইসরায়েল চালিয়েছে একের পর এক হামলা। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত 391 ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন 1063 জন। যে সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে ভাঙা ঘর, নীরব কান্না ও অসমাপ্ত গল্প। কেউ দেশ দখল করেনি, নেই যুদ্ধ, নেই বোমার শব্দ, তবুও নীরবে দেশ ছাড়ছেন লাখ লাখ মানুষ। এমন বাস্তবতার মুখোমুখি এখন ভারত, যেখানে নাগরিকরা নিজের ইচ্ছায় দেশের নাগরিকত্ব ত্যাগ করছেন। যে পরিচয় একসময় ছিল গর্বের, এখন সেটি যেন অনেকের কাছে ভারী বোঝা হয়ে উঠছে। কিন্তু কেন এভাবে নাগরিকত্ব ত্যাগ করছেন ভারতীয়রা? বিস্তারিত প্রতিবেদনে। কেউ দেশ দখল করছে না, কেউ জোর করে তাড়াচ্ছে না, তবুও ভারতীয়রা নিজেরাই নিজেদের দেশ ছাড়ছে। যেন তারা নিঃশব্দে জানান দিচ্ছে, দেশ ছাড়তে এখন আর লাগে না বোমার শব্দ, লাগে না যুদ্ধের হুমকি কিংবা বন্দুকের নল। যে দেশের নাগরিকত্ব একসময় ছিল গর্ব, সেই নাগরিকত্বই আজ অনেকের কাছে যেন বোঝা হয়ে উঠেছে। আর তাই তো গত 5 বছরে প্রায় 9 লাখ ভারতীয় নিজের ইচ্ছায় ত্যাগ করেছে নিজ দেশের নাগরিকত্ব। এই বিদায় কোনো যুদ্ধের ফল নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগেরও নয়। তাহলে কেন?
সংসদে দেওয়া সরকারি তথ্য বলছে 2011 থেকে 2019 সালের মধ্যে 11,89,194 জন ভারতীয় নাগরিকত্ব ছাড়েন, আর গত 14 বছরে এই সংখ্যা ছাড়িয়েছে 20 লাখেরও বেশি। বছর ভিত্তিক হিসাব দেখলে ছবিটা আরো স্পষ্ট হয়। 2011 সালে নাগরিকত্ব ত্যাগ করেছিলেন প্রায় 1,22,000 মানুষ। এরপর কয়েক বছর ধরে সংখ্যাটা ঘুরেছে 1,30,000 থেকে 1,40,000-এর আশেপাশে। 2016-2019 সালে সেটা ছিল তুলনামূলক বেশি। হঠাৎ 2020 সালে সংখ্যাটা একটু কমে যায়। চারদিকে তখন থমকে থাকা সময়, বন্ধ সীমান্ত, আতঙ্কে ভরা নিঃশ্বাস। কিন্তু থেমে থাকার সিদ্ধান্ত বেশি দিন টেকে না। 2021 সাল থেকেই আবার বাড়তে থাকে এই সংখ্যা। 2022 সালে নাগরিকত্ব ত্যাগ করেন 2,55,000-এরও বেশি মানুষ। 2023 ও 2024 সালে এই প্রবণতা প্রায় একই থাকে। কিন্তু কেন এভাবে দেশ ছাড়ার হিড়িক? ধারণা করা হচ্ছে তারা দেশ ছেড়েছেন মূলত উন্নত জীবনের খোঁজে। একই যোগ্যতা ও পরিশ্রমে বিদেশে যেখানে কয়েক গুণ বেশি আয়, সেখানে দেশে থেকে অনেকের মনে হয়েছে পরিশ্রমের ন্যায্য মূল্য মিলছে না। কাজের চাপ, সীমিত সুযোগ ও অনিশ্চিত ভবিষ্যৎ মানুষকে ধীরে ধীরে অন্য পথ ভাবতে বাধ্য করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কর ও সুবিধার বৈষম্য। দেশে নিয়মিত কর দেওয়ার পরও স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তায় প্রত্যাশিত সুবিধা না পাওয়ার হতাশা অনেকের মনে জমেছে। অন্য দেশে কর বেশি হলেও বিনিময়ে চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা মানুষকে আকর্ষণ করেছে। নিউজ ডেস্ক, RTV। যুদ্ধের ভয়াবহতা অনেক সময় শুধুই ধ্বংসস্তূপ নয়, কখনো এর গভীর প্রভাব থেকে যায় মানুষের মনে। নির্ঘুম রাত, স্থায়ী আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝে ইসরায়েলে অবস্থান করা এক মার্কিন আইনজীবীর অভিজ্ঞতায় তেমনই চিত্র উঠে এসেছে। গেল জুনে ইরান ইসরায়েল যুদ্ধে বিস্ফোরণের অপেক্ষায় রাতের পর রাত কেটেছে তাদের, যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা থামিয়ে দিয়েছিল ইসরায়েলিদের স্বাভাবিক জীবন। নীরব রাত, আকাশে অস্বাভাবিক নিস্তব্ধতা, হঠাৎ দূরে বিস্ফোরণের কম্পন, কেঁপে ওঠে কংক্রিটের দেয়াল, বাতাসও হয়ে আসে ভারী। ঠিক এমন এক সময় যুদ্ধের ভেতর দাঁড়িয়ে থাকা এক মার্কিন আইনজীবীর স্মৃতিতে ফিরে আসে এমন রাতগুলো, যে রাতগুলোতে ঘুম ছিল বিলাসিতা আর নিরাপত্তা ছিল প্রশ্নবিদ্ধ। দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে কাজ করা মার্কিন এই আইনজীবী মার্ক ওয়ার্নার স্বীকার করেছেন ইসরায়েল বিরোধী হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির ভয়াবহতার কথা। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে ঘুমাতে পারেননি তারা। তার অভিজ্ঞতায় উঠে এসেছে এমন এক যুদ্ধের ছবি যেখানে আতঙ্ক শুধু আকাশে নয়, মানুষের মনে রেখে যায় স্থায়ী ছাপ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে কারো চোখে আসেনি ঘুম। সেই ভয় ছিল গভীর, নীরব ও সর্বগ্রাসী। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সে তথ্য। প্রতিবেদনে জানা যায়, 12 দিনের যুদ্ধের বিষয়ে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতায় ওয়ার্নার তুলে ধরেন সম্পূর্ণ বদলে যাওয়া ইসরায়েলের চিত্র। রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ, স্কুলে তালা, মানুষ হয় ঘরের ভেতর আটকে ছিল, নতুবা মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ পার্কিংয়ের অন্ধকারে নিয়েছিল আশ্রয়। আলো বাতাসহীন নিরাপদ কক্ষগুলোতে দিনরাত কেটেছে আতঙ্কের ছায়ায়। প্রতিটি মুহূর্তে মনে হতো পরের আঘাতটা বুঝি আসছে এখানেই। ইরানি ক্ষেপণাস্ত্র সবার মধ্যে এমন আতঙ্ক তৈরি করেছিল যে কেউই ওই রাতগুলোতে পারছিল না ঘুমোতে। মার্ক ওয়ার্নার তার অভিজ্ঞতায় আরও বলেন, এই যুদ্ধ অন্য সব সংঘর্ষের চেয়ে আলাদা ছিল। গেল 23 বছরের বেশি সময় ধরে নানা সামরিক পরিস্থিতি দেখলেও এমন স্তব্ধতা আগে দেখেননি তিনি। পুরো দেশ যেন থেমে গিয়েছিল। আশ্রয়কেন্দ্রগুলো লোকে লোকারণ্য, ভেতরে ঘন অন্ধকার, বাতাস ভারী, নিঃশ্বাস নেওয়াও কষ্টকর। চারপাশ ছিল শুধু বিস্ফোরণের প্রতীক্ষা। টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এই প্রতিবেদনে এটাই স্পষ্ট, যুদ্ধের সময় ইসরায়েলে এমন এক অবস্থা হয়েছিল যে সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে স্বাভাবিক জীবনযাত্রা যেন থেমে গিয়েছিল সম্পূর্ণ। তিনি আরও ব্যাখ্যা করেন, ক্ষেপণাস্ত্রগুলো বেশিরভাগই ছোড়া হতো রাতে। উদ্দেশ্য ছিল পরিষ্কার, মানুষকে ঘুমোতে না দেওয়া। বারবার বাজতো সাইরেন আর সবাইকে দৌড়ে ঢুকতে হতো আশ্রয় কেন্দ্রে। দিনের পর দিন এমন চলতে থাকায় যুদ্ধ শেষ হলেও শরীর ও মন ঠিকমতো নিতে পারেনি বিশ্রাম। এই অভিজ্ঞতাকে তিনি তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিনেমার সঙ্গে। তার কাছে মনে হয়েছে যেন সমুদ্রের গভীরে একটি সাবমেরিন আটকে আছে, যার উপর শত্রুর বোমাবৃষ্টি হচ্ছে। সেই অনুভূতি ছিল দম বন্ধ করা, নিয়ন্ত্রণহীন। মার্কিন নাগরিকত্ব অনেকের কাছে যা বহুল আকাঙ্ক্ষিত, কিন্তু কতটা অর্থ থাকলে মিলবে এই নাগরিকত্ব? আর এই প্রশ্নকে সামনে এনেই এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের গোল্ড কার্ড প্রকল্প, যেখানে নির্দিষ্ট অঙ্কের অর্থ বিনিয়োগের মাধ্যমে দ্রুতই খুলবে নাগরিকত্বের পথ, যা নতুন করে ভাবতে বাধ্য করছে অভিবাসন নীতির পরিচিত কাঠামোকে।
বিস্তারিত প্রতিবেদনে। পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত নাগরিকত্বের দরজায় আজ যেন জ্বলে উঠেছে নতুন আলো। তবে সেই আলো যেন সবাইকে ডাকছে না, ডাকছে শুধুই ধনীদের। কারণ যুক্তরাষ্ট্রে চালু হয়েছে এক নতুন প্রকল্প, ট্রাম্পের গোল্ড কার্ড। নামটুকুই যেন চকচকে, আর ভেতরের প্রতিশ্রুতি আরো বেশি ঝলমলে, যা এক ধরনের দ্রুত পথ যেখানে নাগরিকত্ব যেন চলে আসে মাত্র কয়েকটি ধাপেই। তবে এই দরজায় কড়া নাড়তে লাগবে কমপক্ষে $10 লাখ। আর এই বিশাল অঙ্কই নাকি প্রমাণ করবে আবেদনকারী যুক্তরাষ্ট্রকে সত্যি কিছু দিতে পারবেন। খবরটি ট্রাম্প নিজেই জানিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ভাষ্য অনুযায়ী যাচাইকৃত যোগ্য ব্যক্তিরা সরাসরি নাগরিকত্বের দিকে এগিয়ে যেতে পারবেন। তবে কথা যত সহজ, বাস্তব ঠিক ততটাই ব্যয়বহুল। প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কার করে লেখা, যারা দেশকে উল্লেখযোগ্য সুবিধা দিতে পারবেন তাদের জন্যই এই ভিসা। যেন বলা হচ্ছে আমেরিকার দরজা খুলবে তাদের জন্য, যারা নিজের অর্থ দিয়ে বানাতে চান আমেরিকার ভবিষ্যৎ। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। তবে গল্প এখানেই শেষ নয়। যদি কোনো বড় প্রতিষ্ঠান তাদের কর্মীর হয়ে আবেদন করে, তাহলে খরচ দ্বিগুণ, $20 লাখ, সঙ্গে অতিরিক্ত ফি। আর সামনে নাকি আসছে আরও ব্যয়বহুল প্লাটিনাম কার্ড, যার দাম $50 লাখ। চোখের পলকেই যেন বদলে যাচ্ছে অভিবাসন নীতি। বাতাসে তখন এক ধরনের অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে কঠোর হচ্ছে ওয়াশিংটনের অভিবাসন নীতি, অন্যদিকে সম্পদের জোরে তৈরি হচ্ছে বিশেষ পথ, দ্রুত পথ। সবাই অবশ্য এই পরিকল্পনায় উচ্ছ্বসিত নয়। ডেমোক্রেট নেতাদের অভিযোগ, এটি ধনী মানুষের জন্য তৈরি করছে অন্যায় সুবিধা। অনেকেই বলছেন গ্রিন কার্ড বছরের পর বছর সময় নিয়ে সাধারণ অভিবাসীদের জন্য সুযোগ তৈরির চেষ্টা করে, অথচ এখানে অর্থের জোরে তৈরি হচ্ছে এক বিশেষ সিঁড়ি। তবে সমালোচকেরা এটিকে ধনীদের বিশেষ সুবিধা বললেও ট্রাম্পের দাবি ভিন্ন। তার মতে যারা এত অর্থ দিতে পারবেন তারা কর্মসংস্থান তৈরি করবেন, নতুন মূল্য যোগ করবেন। তাই পুরো প্রকল্পকে তিনি দেখছেন লাভজনক সুবিধা হিসেবে, দেশের জন্যও আবেদনকারীর জন্যও। সেই ভাবনা থেকেই তিনি গোল্ড কার্ডকে গ্রিন কার্ডের দ্রুত সংস্করণ বলে উল্লেখ করেছেন। এই গল্পের তলায় আছে এক গভীর টানাপোড়েন। স্বপ্নের দেশে পৌঁছাতে আজ শুধু যোগ্যতা নয়, প্রয়োজন অর্থের পাহাড়। কারো জন্য এটি নতুন সম্ভাবনা, কারো জন্য নতুন বিতর্ক। কিন্তু সত্যি হলেও আমেরিকার অভিবাসনের আলো আজ ধনীদের দিকে ঝুঁকে আছে একটু বেশি। হাওলাদার শামীম, RTV। উৎসবের আনন্দ কখনো কখনো মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ঘটেছে ঠিক তেমনই এক ঘটনা। আলো আর উৎসবের ভিড়ের মাঝেই ঘটে গেছে প্রাণঘাতী বন্দুক হামলা। যে হামলায় নিহত হয়েছেন একাধিক মানুষ, আর আনন্দের সমাবেশ পরিণত হয়েছে আতঙ্কের মঞ্চে। সমুদ্রের ঢেউ, সন্ধ্যার নরম আলো আর উৎসবের রং, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকত তখন ছিল আনন্দে ভরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য বদলে যায়। হাসি আর কথাবার্তার ভেতর হঠাৎ ভেসে আসে গুলির শব্দ। আনন্দের জায়গা রূপ নেয় আতঙ্কের মঞ্চে। রোববার স্থানীয় সময় সন্ধ্যার পর বন্ডাই সৈকতে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন 11 জনের বেশি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স নিশ্চিত করেছেন এ তথ্য। সে সময় ইহুদিদের হানুক্কা উৎসব উপলক্ষে সৈকতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। কেউ দেখছিলেন উৎসবের আলো, কেউ সমুদ্রের দিকে ছিলেন তাকিয়ে। ঠিক তখনই অপ্রত্যাশিত সেই গুলির শব্দ সবকিছু দেয় থামিয়ে। প্রায় 50টির মতো গুলির শব্দ শোনা যায়। সংবাদ মাধ্যম আল জাজিরা, বিবিসি ও রয়টার্স সহ একাধিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এ তথ্য। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, ঘটনার পরপরই চারপাশে ছড়িয়ে পড়ে চিৎকার আর দৌড়ঝাঁপ। মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে। একাধিক গুলির শব্দে ভারী হয়ে ওঠে বাতাস। সৈকতের বালিতে পড়ে থাকতে দেখা যায় আহত ও নিথর দেহ, চারিদিকে রক্তের দাগ। খবর পেয়ে দ্রুতই অভিযান শুরু করে পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন 2 জনকে। এছাড়া পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয় বলেও জানা যায়। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। সাধারণ মানুষকে এড়িয়ে চলতে বলা হয় সৈকত এলাকা। 30 বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন নিজ চোখে দেখেছেন এই বন্দুক হামলা। তিনি জানান, অন্তত 10 জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। চারিদিকে রক্ত ছিল। ঘটনার পরপরই দ্রুত অভিযান শুরু করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দ্রুতই কাজ করছে সিডনি কর্তৃপক্ষ। হাওলাদার শামীম, RTV। যুদ্ধবিরতির প্রশ্নে ইউক্রেনকে দেওয়া হবে কী ধরনের নিরাপত্তা? এই প্রশ্নকে সামনে রেখেই বার্লিনে বসেছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের কূটনীতিকরা। আলোচনায় ছিল যৌথ নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের কাঠামো। তবে এই প্রস্তাবগুলো রাশিয়া গ্রহণ করবে কিনা তা এখন অনিশ্চিত।
বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে। শীতল বার্লিনে ক্যালেন্ডারে তখন শুধুই তারিখই বদলাচ্ছিল না, জার্মানির এই শহরে বদলানোর অপেক্ষায় ছিল একটি যুদ্ধের ভবিষ্যৎ। কাচঘেরা বৈঠক কক্ষে টেবিলের চারপাশে বসে থাকা মানুষগুলোর সামনে ছিল মানচিত্র, নথি আর কঠিন সিদ্ধান্ত। এখানে নির্ধারিত হতে পারে ইউক্রেন কি নিরাপত্তা পাবে নাকি অনিশ্চয়তার সঙ্গেই তাকে পথ চলতে হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে এই বৈঠকে কি সত্যিই শান্তির দিকে এক ধাপ নাকি আরেকটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি, সেই প্রশ্নের উত্তরের খোঁজই শুরু হয়েছিল বার্লিনে। তিন পক্ষের এই আলোচনা যেন অন্ধকারের ভেতর আলো খোঁজার চেষ্টা। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। বৈঠকের কেন্দ্রে ছিল নিরাপত্তা নিশ্চয়তা। ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেনকে কিভাবে রক্ষা করা হবে সেটিই ছিল মূল আলোচ্য। গেল সোমবারের সেই আলোচনায় ইউরোপের নেতারা একটি তালিকা আনেন সামনে। এতে বলা হয় ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তা দিতে আকাশ ও জলসীমা রক্ষায় ইউরোপের নেতৃত্বে গড়া হবে একটি যৌথ বাহিনী। কিন্তু কাগজে কলমে বিষয়টি যতটা সরল, বাস্তবে ঠিক ততটাই ভারী। এই তালিকায় আরো বলা হয় ভবিষ্যতে হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য আইনি প্রতিশ্রুতিও দেবে ইউরোপ। এমনকি ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনের যোগদানের পথেও থাকবে সমর্থন। পাশাপাশি দেশটির নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতেও দেওয়া হবে সহায়তা, যেখানে সেনা সংখ্যা 8 লাখের মধ্যে থাকবে সীমাবদ্ধ। অথচ মস্কো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সেনা কমাতে হবে আরো। যুক্তরাষ্ট্রের দিক থেকেও আসছে আরেকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা। এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে ওয়াশিংটনের নেতৃত্বাধীন একটি ব্যবস্থা। কোনো হামলার আশঙ্কা দেখা দিলে আগাম সতর্কতাও দেবে তারা। শুধু যুদ্ধ থামানো নয়, যুদ্ধ পরবর্তী জীবনের কথাও ছিল আলোচনায়। ইউক্রেনের পুনর্গঠনের অর্থ আসতে পারে জব্দ করা রুশ সম্পদ থেকে। এই প্রস্তাবও জায়গা পেয়েছে আলোচনায়। এর আগেও শান্তি চুক্তির লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে, কিন্তু বার্লিনে ইউরোপের কণ্ঠ ছিল আরো জোরালো। কিয়েভের জন্য বড় একটি বিষয় হলো শান্তি চুক্তির পর ইউক্রেনের মাটিতে ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলোর সেনা থাকার সম্ভাবনা। এই তালিকায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ছাড়াও সই করেছে ইউরোপের আরও 7টি দেশ। তাদের বক্তব্য, যুদ্ধবন্ধে রাজি হলে ইউক্রেন পাবে শক্ত নিরাপত্তা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের সহায়তা। সংসদ মানে যুক্তি, বিতর্ক আর নিয়মতান্ত্রিক সিদ্ধান্তের জায়গা। কিন্তু মেক্সিকো সিটির কংগ্রেসে ঘটেছে সম্পূর্ণ উল্টো ঘটনা। স্বচ্ছতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে আইন প্রণেতাদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা, যা শেষ পর্যন্ত রূপ নেয় হাতাহাতিতে। দেশটির রাজনৈতিক পরিবেশ ও সংসদীয় আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এই হাতাহাতি, চুলটানাটানি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে মেক্সিকো সিটির কংগ্রেসে একদল নারী আইন প্রণেতাদের মধ্যে। ভাবতে অবাক লাগলেও শহরে ট্রান্সপারেন্সি ইনস্টিটিউট বন্ধ করে দেওয়ার পরিকল্পনাকে কেন্দ্র করে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। অথচ যেখানে হওয়ার কথা ছিল যুক্তি ও নিয়মের সিদ্ধান্ত, সেখানেই হঠাৎ বদলে যায় দৃশ্য। মেক্সিকো সিটির কংগ্রেসে সোমবার ঠিক এমনই এক মুহূর্তের জন্ম দেন এই আইন প্রণেতারা। ভিডিও ফুটেজে দেখা যায় অধিবেশন চলাকালে হঠাৎ ঘোষণা আসে নতুন একটি স্বচ্ছতা বিষয়ক ইনস্টিটিউটের একক প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে এই সিদ্ধান্ত নেওয়ার সময় আগে গঠিত কমিটির অনুমোদিত নীতিমালা উপেক্ষা করা হয়েছে। সেই ঘোষণার পর কয়েক মিনিটের মধ্যেই ভারী হয়ে ওঠে কংগ্রেস কক্ষের বাতাস। কথার উত্তাপ দ্রুতই রূপ নেয় শরীরী সংঘাতে। মার্কিন সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই চিত্র। পরিচালনা বোর্ড সিদ্ধান্ত ঘোষণা করার কয়েক মিনিট পরেই উত্তেজনা পৌঁছায় চরমে। বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টি পিএএন সদস্যরা এগোতে থাকেন পোডিয়ামের দিকে। এরপরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এক পর্যায়ে সেই কথা কাটাকাটি রূপ নেয় শারীরিক সংঘর্ষে। আইন প্রণেতারা একে অপরকে ধাক্কা দিতে, চর মারতে এবং চুল টানতে শুরু করেন। বিরোধী দলের আইন প্রণেতারা অভিযোগ তোলেন সংখ্যাগরিষ্ঠ মোরেনা দল আলোচনা ছাড়াই একতরফাভাবে চাপিয়ে দিচ্ছে সিদ্ধান্ত। তাদের মতে এতে সরকারের জবাবদিহিতা ও তদারকির কাঠামো দুর্বল হয়ে পড়ছে। সেই ক্ষোভ থেকেই তারা এগিয়ে যান মঞ্চের দিকে, আর সেখানেই পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। দলের ডেপুটি ক্লাউডিয়া পেরেজের বক্তব্যে উঠে আসে ভিন্ন এক গল্প। তার ভাষায় তাদের লক্ষ্য ছিল গণতন্ত্র রক্ষা ও ভারসাম্য নিশ্চিত করা। এটি স্বচ্ছতার চেয়েও বড় প্রশ্ন, সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখার প্রশ্ন। চেক ও ব্যালেন্স ছাড়া গণতন্ত্র টিকে না থাকে বলেই তারা দাঁড়িয়েছেন প্রতিরোধে। জবাবে মোরেনা দলের পক্ষ থেকে বলা হয় বিরোধীরা এখন যুক্তি বা বিতর্কে টিকতে না পেরে বেছে নিচ্ছে সহিংসতার পথ। তাদের দাবি আলোচনা এড়িয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা থেকেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। ঘটনার পর মেক্সিকো সিটি কংগ্রেস এক বিবৃতিতে এই ধরনের শারীরিক সহিংসতাকে কঠোরভাবে নিন্দা জানায়। হাওলাদার শামীম, আরটিভি। দর্শক, সপ্তাহের বিষয় এই পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নেতানিয়াহুকে কড়া ভাষায় ট্রাম্পের বার্তা, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। ভারতীয়দের নাগরিকত্ব ছাড়ার হিড়িক, যুদ্ধ ছাড়াই দেশ ছাড়ছেন লাখ লাখ মানুষ।
ইরানি ক্ষেপণাস্ত্রে ঘুমহীন ইসরায়েল, মার্কিন আইনজীবীর ভয়াবহ স্বীকারোক্তি। যুক্তরাষ্ট্রে খুলেছে নাগরিকত্বের দরজা, $10 লাখ মিলবে ট্রাম্পের গোল্ড কার্ড। অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বন্দুকধারীর ভয়াবহ হামলা, ছোড়া হয়েছে 50 রাউন্ড গুলি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ইউক্রেনের আলোচনা, পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা। মেক্সিকোর পার্লামেন্টে হাতাহাতিতে জড়ালেন আইন প্রণেতারা, কংগ্রেসের কঠোর নিন্দা। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।